সুধী দর্শক মণ্ডলী, শুভ সকাল। কেমন আছেন আপনারা? যুক্তরাষ্ট্রের অবস্থা এই মুহূর্তে করোনা পরিস্থিতি নিয়ে আমার মনে হয় যে সামাজিকভাবে নেইবারহুডগুলোতে অবস্থাটা আগের একটি সপ্তাহের তুলনায় বা 3টি সপ্তাহের তুলনায় এই মুহূর্তে সর্বোত্তম আমি বলবো। অর্থাৎ সাধারণ নেইবারহুডগুলোতে সংখ্যা মনে হচ্ছে কিছুটা স্থিতিশীল, যদিও হাসপাতালগুলো এখনও কম্প্যাক্ট জ্যাম প্যাক আছে, যার কারণে আমরা এখনও সেই কঠিন সংখ্যাগুলো প্রতিদিন শুনতে পাই বা বাড়ছে বলে মনে হচ্ছে। কিন্তু সত্যি বলতে আমাদের অবস্থা বেশ স্থিতিশীল এই মুহূর্তে, নিউ ইয়র্কের কথা বলছি। আর বাংলাদেশের যে পরিস্থিতি, এটি যুক্তরাষ্ট্রে ঠিক 1 মাস আগে যেমন ছিল ঠিক সেইভাবে এগুলো এগোচ্ছে। তো যাই হোক, আমি আজকের এই বিষয়টি সকালবেলার যে সেশনটি করি, আমি সাধারণত বাংলাদেশের মানুষগুলোর জন্য টার্গেট করে সাবজেক্টগুলো আমি সেট করি। তাই আজকের সাবজেক্ট আমি এনেছি করোনা, এক কথায় প্রাথমিক চিকিৎসা। অর্থাৎ অনেকেই বাংলাদেশের মানুষগুলো এখনও এটি সম্পর্কে জানেন না। তাই একটু দেখো, খাবার বোধহয় নিতে আসছেন। তাই অনেকে হয়তো এখনও সেই প্রশ্নগুলো করছেন, ভয়ে থাকছেন কি হবে না হবে এই জিনিসগুলো। তো এইটি নিয়ে আমি একটু রিক্যাপিচুলেট করতে চাই, যেন আপনারা এইটিকে আত্মস্থ করতে পারেন, ভয় না পান। এতদিন পরেও যুক্তরাষ্ট্রের মতো জায়গাতে অনেকেই খুব প্রিলিমিনারি প্রশ্ন করছেন, কি করব, ভয় পাচ্ছি শুরুতেই রোগের। তো এই জিনিসগুলো যদি একসাথে সেট করে দিই, তাহলে আমরা এই চিকিৎসার একটি বড় অংশ আমরা নিজেরাই ফেস করতে পারবো। তো আসুন এইখানে দেখে নিই আমরা কি করতে হবে সেইটি নিয়ে। আমার এখানে তো লাইভ আসছে না। শেয়ার করতে চাচ্ছিলাম, হচ্ছে না। ঠিক আছে, এখন আসলো। ওকে, আসুন, ধন্যবাদ। এই স্লাইডটি মাথায় ঢুকিয়ে ফেলতে হবে। করোনা, এক কথায় প্রাথমিক চিকিৎসা। 90% মানুষ এইটি করতে হবে নিজে নিজে, অনেকটাই এটি জানতে হবে। তো আমি এক কথায় বলবো, আজকে স্লাইডটি একটু লম্বা হবে কিনা জানি না, কিন্তু মনোযোগ দিয়ে শুনুন, শেয়ার করুন, ভাবুন, নিজেকে প্রস্তুত করুন এই সিচুয়েশনটির জন্য। একটু পানি দিও আমাকে। এক কথায় প্রথমটি হচ্ছে মনোবল ঠিক রাখুন, দ্বিতীয়টি হচ্ছে অন্যদের সুস্থ রাখুন, তৃতীয়টি নিজে সুস্থ থাকুন, এরপর খারাপ হবার লক্ষণগুলো খেয়াল করুন, সৃষ্টিকর্তায় বিশ্বাস। আমি এগুলো সিরিয়ালি রেখেছি ইম্পর্টেন্স হিসেবে। প্লিজ ব্যাপারগুলো বুঝুন, মনোবল ঠিক রাখুন। বেশিরভাগ মানুষই কল দিচ্ছে, আমার কাশি শুরু হয়েছে, আমি কি করব, আমার একটু একটু গলা ব্যথা হচ্ছে, কি করব, একটু একটু কান ব্যথা, কি করব, আমার কি সেই রোগটি হয়ে গেল কিনা। আমরা এই পর্যন্ত সবাই নিজেকে এডুকেটেড করে ফেলেছি, বাকি জিনিসগুলো জানি, কিন্তু মানতে চাই না, ডিনায়াল বলে মেডিকেল ভাষায়। এই জায়গাটিতেই আমাদের একটু পরিবর্তন দরকার। আমরা সবাই জানি ব্যাপারগুলো, কিন্তু একসাথে এই যে স্ট্রেংথ নিয়ে, মানসিক বল নিয়ে এইটিকে ফেস করা, সেইটি কিন্তু একটি বড় যুদ্ধ। তো এই যুদ্ধের অংশ হচ্ছে, দেখুন, প্রায় 50-55% মানুষ হয়তো এটিতে এফেক্টেড হয়ে যাবে, বাকি 45-50% মানুষ করোনার মানসিক রোগী হয়ে যাচ্ছে। অর্থাৎ সবাই বলছে, আমার কি হবে, আমি কি মারা যাচ্ছি, আমি কি ধরা খেয়ে গেলাম। সেটি যিনি সপ্তাহে 6 দিন জিম করছেন, তিনিও ভাবছেন আমি ধরা খেয়ে গেলাম কিনা, আমার কি হবে। আর যিনি অসুস্থ আগে থেকেই, তিনি তো বলছেনই আমি তো শেষ। এই যুদ্ধের প্রথমে আমি এই 45% অংশ যারা এইটি নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত, তাদেরকে বলি, প্রথমে যখন লক্ষণগুলো দেখবেন, মেহেরবানি করে এই লক্ষণ আসলেও মানসিকভাবে শক্ত থাকুন। নিজেকে বলুন যে করোনায় আক্রান্তদের মধ্যে 95% সুস্থ হয়ে যায়।
অর্থাৎ এই গেমের পুরোটি বিধাতা আমাদেরকে ভালো দিকে রেখেছেন। ধরা যদি খাইও, চয়েস কি আছে? আমি কি রাইট ওয়েতে হাসপাতালে যাব? সেখানে তো আরো অসুস্থ মানুষ আছে। ধরা যদি খাইও, আমি কি রাইট ওয়েতে ডায়াগনস্টিক কিট আনতে যাব? না। তাহলে কি করতে হবে? সুস্থ থাকুন, নিজেকে মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করুন যে হ্যাঁ বুঝলাম হয়েছে, আমাকে এখন শক্ত থাকতে হবে। নাম্বার 1 এইটির কারণে এইটি যদি ঠিক থাকে, বাকি 4টি স্তর আপনাকে এই সময়টিকে পার করে দিবে। ডায়াগনস্টিক কিট নিয়ে এখানে দেখুন এই 5টির মধ্যে কোথাও কিন্তু ডায়াগনস্টিক কিটের কোনো প্লেস নেই। কারণ কি? কারণ বেশিরভাগ মানুষ মাইল্ড বা মডারেট কেসে ডায়াগনস্টিক কিটের কোনো ভূমিকা নেই। এই মুহূর্তে যত মানুষ সর্দি কাশি আছে তাদেরকে ধরেই নেওয়া হবে করোনায় আক্রান্ত, আপনার ডায়াগনস্টিক কিট থাকুক বা না থাকুক। আর আমরা ডাক্তাররা তো যারা হাসপাতালে কাজ করি, তারা এখন যে কোনো রোগী হাসপাতালে পেটের ব্যথা নিয়ে আসলেও ধরে নিতে হয় এটি করোনা, মাথা ব্যথা নিয়ে আসছে করোনা, ডায়রিয়া নিয়ে আসছে করোনা, কোমর ব্যথা নিয়ে আসছে করোনা। তো তাহলে ডায়াগনস্টিক কিটের কিন্তু কোনো ভূমিকা নেই। আসুন এর পরের স্টেপে যাই। এটি হলো মনোবল ঠিক রাখা, এটি হচ্ছে আসল কাজ। শুরুতে আপনার যতই লক্ষণ থাকুক নিজেকে বলুন আপনি এটা পারবেন, শুধু 10টি দিনের সময় চেয়ে নেবেন। এরপর যেটি আছে, অন্যদের সুস্থ রাখুন। দেখুন নিজে সুস্থ রাখুন কিন্তু পরের লেভেলে আসছে। আমি অন্যদের সুস্থ রাখুন ব্যাপারটি বলেছি, এইটির ইম্পর্টেন্স আছে। অর্থাৎ আপনার যদি করোনা লক্ষণ থাকেও, আপনার প্রধান কর্তব্য এই মুহূর্তে হবে আপনি আপনার আশেপাশের মানুষ প্রিয়জনগুলোকে কিভাবে সুস্থ রাখবেন, সেইটি আসল কথা। আপনি অসুস্থ হয়ে গিয়েছেন বুঝলাম, কিন্তু আপনার উপর একটি গুরু দায়িত্ব আপনি কিভাবে অন্যদের ভালো রাখবেন। অন্যদের ভালো কিভাবে রাখবেন? আপনি যে বাসায় থাকেন সবাইকে বলে দেন আমার লক্ষণ এরকম মনে হচ্ছে। ডাক্তার সাহেবরা তো সবসময় বলছে কোয়ারেন্টাইন কথাটি, সামাজিক দূরত্ব ব্যাপারটি আপনি আস্তে করে আপনার জায়গাটুকু পরিবারের মধ্যে আপনি নিয়ে নেবেন। তাহলে কি করবেন? সামাজিক দূরত্ব স্ট্রিক্টলি আপনাকে এনফোর্স করতে হবে, যেন 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 সামাজিক দূরত্বর মাধ্যমে আপনি সবাইকে সুস্থ রাখতে পারেন। ধরুন আপনি আপনার পরিবারের একজন অসুস্থ হলেন, আপনি ভাবলেন যে কিছুই হবে না, আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয়। আপনার পরিবারে যে 4 জন সদস্য আছে ইনক্লুডিং আপনার বাবা মা, তাদেরকে কিন্তু আপনি অসুস্থ বানিয়ে দিবেন। এইটির কি হবে? আমার প্রশ্ন এই জায়গাটিতেই। যেই কারণে আপনি নিজে সুস্থ হবার আগের লেভেলটি এনেছি আমি, অন্যদের সুস্থ রাখুন, খুবই জরুরি একটি ব্যাপার। এরপর আসুন নিজে সুস্থ থাকুন, লক্ষণ ভেদে চিকিৎসা। এটি এখনো পর্যন্ত 95% মানুষ লক্ষণ ভেদে চিকিৎসায় ভালো হয়ে যাচ্ছে, এবং এই লক্ষণ ভেদে চিকিৎসা আপনার ডাক্তার এই মুহূর্তে আপনি কোথাও ডাক্তার পাবেন না, সেটি যুক্তরাষ্ট্র হোক বাংলাদেশ হোক যেখানেই হোক, তারা ব্যস্ত সেই 5% মানুষকে কিভাবে চিকিৎসা দিবে সেইটি নিয়ে। তাহলে এই লক্ষণ ভেদে চিকিৎসার অংশটুকু আপনাকে জানতেই হবে। এই ব্যাপারটি একটু শুনে নিন, আমি অন্য স্লাইডে বলেছি ওগুলোও দেখবেন, কিন্তু এইটি জানতেই হবে সবাইকেই। লক্ষণ কি? জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট। শ্বাসকষ্টটা পরে বলি, একটু ডায়রিয়া এগুলো। তো এই যে সামনের 10 দিন আপনাদের যাদের হলো মনে করেন, তারা কিন্তু এগুলো জানতে হবে কি করতে হবে। আপনার যদি অন্যান্য সমস্যা না থাকে, জ্বর 100.4 উপরে ফারেনহাইটের উপরে না যায়, আপনি প্যারাসিটামল দিয়েই চালিয়ে নিতে পারেন, কিন্তু জ্বরের শরীর ব্যথার ব্যাপারটি 6 ঘন্টা পর পর 500 মিলিগ্রামের বা 6 থেকে 8 ঘন্টা পর পর, যদি নর্মাল ওজন হয় আপনার একজন অ্যাডাল্ট মানুষ, 6 ঘন্টা পর পর এই প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো খেয়ে যেতে পারেন। এখন কতদিন খাবেন? 10 দিন আপনার রোগটি চলছে, আপনি 10 দিন খেতে পারেন নিরাপদে, অন্য যদি মেজর সমস্যা না থাকে। আর এর মধ্যে যদি জ্বর কমতে না থাকে, তাহলে ন্যাপ্রক্সেন জাতীয় ঔষধ, এটি 500 মিলিগ্রাম দিনে 2 বার করে যদি প্রয়োজন হয় স্বল্প সময়ের জন্য খাওয়া যেতে পারে, যদি কিডনির প্রবলেম বা আলসার না থাকে।
এখন এইটি সাময়িক। তো এই জ্বরটি আমি দেখেছি 14, 15, 16 দিন পর্যন্ত অনেকের থাকে। সো তাহলে এই জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, এটির জন্য প্যারাসিটামলই সর্বোত্তম ঔষধ। এটি এক। কাশির জন্য বাজারে বিভিন্ন রকমের ঔষধ পাওয়া যায়। একান্ত যদি মিনিংফুল শ্বাসকষ্ট না হয়, এটি নিয়ে টেনশন করার কিছু নাই। কফ সিরাপ বা কফের ট্যাবলেট খেয়ে যান রাউন্ড দ্য ক্লক, এটি থাকবে। চতুর্থ বা পঞ্চম দিনে গিয়ে একটু পেট নরম হয়, সেই সময়টিতে একটু কেয়ারফুল থাকতে হবে। পেট নরমকে পেট নর্মাল করার ওষুধ খেতে পারেন, অথবা অপেক্ষা করুন 2টি দিন। এটি একটি ইম্পর্টেন্ট জিনিস। একটি এরপর মাথা ব্যথা, দুর্বলতা। মাথা ব্যথাটি সাধারণত চলে যায়, কিন্তু দুর্বলতাটুকু বেশ কিছুদিন থাকবে। অনেকের 6 সপ্তাহ পর্যন্ত থাকে দুর্বলতা। সেই জায়গাটি তো মানসিক একটি ব্যাপার রয়েছে, এটি খেয়াল রাখতে হবে। আর এই রকম সিচুয়েশনে দেখা গিয়েছে যে কিছু মানুষ এই পরিস্থিতিটিকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, যারা শুধুমাত্র শুয়ে বসে না থাকে, যারা একটু হাঁটাচলা করে, রুমের ভিতরেই হোক, একটু পজিটিভ মাইন্ড থাকে, আমাকে পারতেই হবে, একটু বাসার মধ্যে একটু এক্সারসাইজ, প্রচুর পানি খেতে হবে। এই পজিটিভ মানুষগুলো দেখা গিয়েছে যে এই করোনার আক্রান্ত হলেও তাদের আউটকামটি একটু বেশি। এটি আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। সারাক্ষণ শুয়ে বসে থাকবেন, এইটি হবে না। একটি ওয়ার্ম বাথ নিন, গোসল করুন, পজিটিভ থাকুন, বসুন, কম্পিউটারে একটু দেখেন কি হচ্ছে, মেবি টিভিতে আপনার প্রিয় খেলাটি দেখতে পারেন, একটু ফ্রেশ বাতাস নিন জানলাটি খুলে, পজিটিভ ভাবুন, বন্ধু বান্ধবের সাথে একটু কথা বলুন, দোস্ত কেমন আছিস, এই অবস্থা। তো এইটি করে পজিটিভ না থাকলে কিন্তু শুধুমাত্র শুয়ে থাকবেন, রেস্ট করবেন, ভাববেন কোনো একটি সময় চলে যাবে, এটি হবে না। এই সময়টিতে প্রচুর পানি খেতে হবে। পানির যেই প্রয়োজনীয়তা সেটি বেড়ে যায়, শরীরের ভিতর প্রচুর প্রদাহ চলতে থাকে, এই জন্য এটির প্রয়োজনীয়তা বেড়ে যায়। প্রায় ডাবল করে দিন আপনার পানি পান করারটি। প্লেন ওয়াটার, কি খেতে পারলেন না পারলেন সেটি নয়, প্লেন ওয়াটার খেতে হবে। এরপর আসুন, তো লক্ষণগুলো তো আমরা বুঝে গেলাম। 8 থেকে 9 দিনের মাথায় দেখা যায় যে মানুষের শ্বাসকষ্ট কিছুটা শুরু হয়েছে। সেই জন্য ফুসফুসের কিছু ব্যায়াম আগে থেকেই সবার করা উচিত, যেটি আমি আগামীকাল সকালে আমি পরিষ্কারভাবে দেখাবো ফুসফুসের ব্যায়াম কিভাবে করতে হবে। কিন্তু সেই ব্যায়ামটি করতে হবে। এখন একটু বলি 2টি জোরে শ্বাস নিয়ে হোল্ড করুন 5 সেকেন্ড, ছেড়ে দিন আবার। এইরকম টাইপের ব্যায়াম আমি আরো বিস্তারিত অনেকগুলো বলবো। এভাবে সকালে 5 বার, রাতে 5 বার করবেন। একটু কাশি আসবে, একটু কাশি বেড়ে যাবে এটি করার সময়, কিন্তু কোনো অসুবিধা নেই, এইটি নিয়ম এটির। তো যাই হোক, পজিটিভ থিঙ্কিং এবং এক্সারসাইজ এবং নিজে সুস্থ থাকা লক্ষণ বেঁধে সেইটিও বুঝতে হবে। এরপর এই পরিস্থিতিতে আগামী 9-10 দিন সকল মানুষ যারা এফেক্টেড হচ্ছেন বা হয়েছেন তাদের জন্য একটি যুদ্ধ 12-13 দিন পর্যন্ত থাকে। খারাপ হওয়ার লক্ষণগুলো শুধু যদি একটু মাথায় রাখেন। অনেককে দেখেছি প্রথম দিন থেকে বলছেন আমার কি শ্বাসকষ্ট হচ্ছে, যার জ্বর নেই সেও বলছে আমার শ্বাসকষ্ট হচ্ছে। ব্যাপারটি কিন্তু ঠিক সেই রকম নয়, সত্যি ব্যাপারটি সেই রকম নয়। খারাপ হবার লক্ষণগুলো জাস্ট একটু মাথায় রাখুন। সারাদিনে হয়তো 1-2 বার নিজে ভাবতে পারেন যদি লক্ষণ আসে তবে। এছাড়া এইটি নিয়ে প্রি অকুপাইড হয়ে আপনি জীবনটি নষ্ট করে ফেলবেন তা হবে না। 95% মানুষের এই লক্ষণগুলো আসেই না। তবু জানানোর জন্য বলি, রক্তচাপ কমে যাবার সম্ভাবনা থাকে শেষের দিকে, যেমন 122/60, তার নিচে অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি মানুষ চিনবেন না, আবল তাবল বকবেন, এটি হবার সম্ভাবনা থাকলে মনে করবেন যে এটি খারাপের দিকে যাচ্ছে। এটি খুব কম, রেয়ারলি 1 থেকে 2% মানুষের হয়। তৃতীয়টি হচ্ছে ট্যাকিপনিয়া, শ্বাসকষ্ট। এখন আমরা বাঙালিদেরকে আমরা একটু মনস্তাত্ত্বিকভাবে আমরা একটু দুর্বল থাকি। যাকেই জিজ্ঞাসা করবেন শ্বাসকষ্ট আছে, তিনিই বলবেন আছে।
সেটি নয়। আপনি 10টি স্টেপ হাঁটতে পারেন কিনা দেখুন, সিঁড়ি বাইতে পারছেন কিনা দেখুন। সেই ক্ষেত্রে যদি মাত্রাতিরিক্ত শ্বাসকষ্ট হয় সেইটিকে বলবো শ্বাসকষ্ট। বাসায় যদি মাপার যন্ত্র থাকে পালস অক্সিমিটার, যেটি দিয়ে অক্সিজেন মাপা যায়, সেই ক্ষেত্রে যদি 90%-এর নিচে আসে তখন এটিকে মিনিংফুল বলা হয়। আমি অনেক হোম ভিজিট করছি, বেশিরভাগেরই দেখা যায় যে অক্সিজেনের মাত্রা 98%-র কাছাকাছি, কিন্তু মুখে বলছেন শ্বাসকষ্ট। সেই জায়গাগুলোতে আরেকটু সতর্ক হওয়া উচিত। সেখানে একটি মনের কম্পোনেন্ট আছে, সেই জায়গাটিতে শক্ত থাকতে হবে। আমি বারবার বলছি, এই যে 4 নম্বর পয়েন্টে খারাপ হবার লক্ষণগুলো, এগুলো শুধুমাত্র জানানোর জন্য জানানো। সারাদিন যে এটি নিয়ে বসে থাকবেন এটি হবে না। এটি হলে আপনি প্রথম যে মনোবল ঠিক রাখার যেই পয়েন্ট, এটিতে হেরে গেলেন। এখানে হারার কোনো সুযোগ নেই। এরপর আসুন সৃষ্টিকর্তায় বিশ্বাস। শুনুন, রোগটি আল্লাহ তাআলা দিয়েছেন, সর্বশক্তিমান যিনি, তিনি ভালো করবেন। তার নিজস্ব একটি প্ল্যান রয়েছে, এইটি ওনার নিজের দায়িত্ব। ওনার প্ল্যান মতোই আমরা আগাবো। আমরা যদি হাসপাতালে আইসিইউতে গিয়ে আগে থেকেও বসে থাকি, কোনো লাভ হবে না। খেলা যা প্ল্যান করার উনি করে রেখেছেন। আপনি যেই ধর্মে বিশ্বাস করুন সেইখানে আপনি ক্ষমা প্রার্থনা করুন, এই যেন এই রোগটি থেকে আপনি মুক্তি পান। এটি করতে হবে, তার উপর বিশ্বাস রাখতে হবে। আসুন আমি প্রথম থেকে আরেকটু বলি, তারপর কিছু প্রশ্নে যাব। করোনা এক কথায় প্রাথমিক চিকিৎসা, আজকের এই বক্তব্যটি বানিয়েছি। এই মুহূর্তে প্রচুর মানুষ বাংলাদেশে আক্রান্ত হচ্ছে। আপনারা নিজেরা রাস্তায় ছুটোছুটি না করে নিজেরা কিভাবে চিকিৎসা করতে পারবেন বা নিজেরা প্রাথমিক কাজগুলো করতে পারেন সেইটি করুন। এই মুহূর্তে মেহেরবানি করে 4 নাম্বার পয়েন্টটুকু না আসা পর্যন্ত নিজেরা বাসায় থেকে এই জিনিসগুলো চাইলে করা যেতে পারে। আমি বারবার এইটি বলতে চাই যে ছুটোছুটি করবেন না, মানসিকভাবে ভেঙে পড়বেন না। এই আজকের স্লাইডটি খুবই ইম্পর্টেন্ট, দেখুন আমরা চলুন জেনে নিই। মনোবল ঠিক রাখা, অন্যদের সুস্থ রাখুন, নিজে সুস্থ থাকুন। লক্ষণ ভেদে কি করতে হয়, খারাপ হওয়ার লক্ষণগুলো নজরে রাখুন এবং সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন। আশা করছি ভালো লেগেছে। কিছু প্রশ্নের উত্তর নেই, চলুন। আজ একটি স্টাডিতে দেখতে পেলাম যে না, আসলে পানির মাধ্যমে এটি মানুষের লক্ষণ ছড়ায় না। হ্যাঁ, আপনি পানিতে নামলেন, একই ওয়াটার একজন মানুষের গায়ে থেকে আরেকজন মানুষের যেতে পারে, কিন্তু ওখান থেকে গিয়ে যে রোগ হবে এই পর্যন্ত এরকম কোনো কমেন্ট করার সুযোগ এখনো নেই। তো এখনো মনে হচ্ছে যে এটি মোটামুটি এটি নিরাপদ পুকুরে গোসল করা। যে নিউ ইয়র্কের পিক চলছে, শুনলাম আরেকটি পিক আসবে। জি, সব দেশেই সেকেন্ড একটি পিক আসার কথা। অর্থাৎ প্রথম ফেজে আপনার 45% মানুষ এফেক্টেড হয় সাধারণত। তাহলে বাকি 55 বা 50% মানুষ কি হবে? যখন এটি ছেড়ে দেওয়া হবে, আস্তে আস্তে মানুষ সমাজে আসতে থাকবে, তখন বাকি 50 বা 55% মানুষ থেকে আরও 20% মানুষ এফেক্টেড হবে। 70 বা 65% মানুষ যখন ইনফেক্টেড হয়ে যায় তখন এটিকে হার্ড ইমিউনিটি বলা হয়। তাই ছোট আরেকটি পিক আসে বা আসার কথা, যেটি চায়নাতে হয়েছে, যেটি জাপানে হয়েছে, যেটি সাউথ কোরিয়াতে হয়েছে, এটি আসবে। কপাল খারাপ যাদের আছে তারা সেখানে গিয়ে ধরা খাবেন। তাই যুক্তরাষ্ট্র যে নতুন টেস্টটি বের করছে, অ্যান্টিবডি টেস্টিং, এটি এসে যাবে আগামী 4-5 দিনের মধ্যে। সেইটি দিয়ে বোঝা যাবে কারা সমাজে এখন ফ্রন্ট লাইনে থাকবে, যাবে, বের হবে বাসা থেকে। যারা ইমিউন তারা কি আগে আস্তে আস্তে বের হবে। এটি একটি প্রক্রিয়া, একদিনে বলা যাবে না আর যে আমরা সবাই চলো বের হয়ে যাই, আমরা সুস্থ হব, এটি বলা যাবে না। উই ক্যান গো ব্যাক টু ওয়ার্ক উইথ ফুল প্রোটেকশন। ফুল প্রোটেকশন কি আর সম্ভব? কাজে পিপি পরে বসে থাকতে হবে? আচ্ছা, কামাল হোসেন লিখেছেন টমেটো সালাদ ক্যান উই ইট। এই মুহূর্তে আমি সালাদের পক্ষে যাব না, আপাতত 1 মাস আমরা সালাদ থেকে দূর থাকি। সবজি, রান্না করা সবজি খাই আমরা, হ্যাঁ, সেটি করতে হবে। আই ওয়ান্ট টু টক উইথ ইউ বাট হাউ অ্যান্ড ওয়েন। যদি আপনি নিউ ইয়র্কের হন আমাকে SMS করতে পারেন। যদি সত্যি
প্রয়োজন হয় স্বাস্থ্য কারণে এবং আপনি নিজের ডাক্তার পাচ্ছেন না, আমাকে SMS করতে পারেন 718-844-3360, 718-844-3360। হাইড্রক্সিক্লোরোকুইন কতটা কার্যকর? এটি দেখুন, আমরা তো আশার বাণী খুঁজতে চাই সব সময়। বিজ্ঞানীরা এখনো কনভিন্সড হতে পারেনি এটিতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়া আর কেউ আসলে এখনো কনভিন্সড হয়নি। FDA অ্যাপ্রুভ করেছে জোরাজুরির পাল্লায় পড়ে, কিন্তু CDC বলছে না। আর আমরা যারা ডাক্তাররা বিজ্ঞানীরা মাঠে ঘাটে আছি তারা দিচ্ছি, যদি অ্যাভেলেবল থাকে মডারেট টু সিরিয়াস ডিজিজ, যদি কাজে লেগে যায়, না গেলেও নাই। তো কাজে না লাগলে আবার অনেক সময় দেখা যায় যে অনেকে মৃত্যুবরণ করছে এই ওষুধটি থেকে। তাই আমরা অতটা অপটিমিস্টিক নই সায়েন্টিস্টরা। অনেক সায়েন্টিস্ট বলবেন যে দাও না, কি হবে, ক্ষতি কি, কিছু একটা তো দিলাম। এখন এই কিছু একটা দিলামের উপর যারা বিশ্বাস করেন বিজ্ঞানীরা, তারা দিচ্ছেন। ব্যাপারটি এইটি। স্যার, তাহলে আপনি কি বলছেন মানসিকভাবে শক্ত থাকলে, মনোবল ঠিক রাখলে অনেকটা ঠিক থাকা যায়? জি, আমি এটিতে বিশ্বাস করি। আমি শত শত উদাহরণ দেব, যারা মানসিকভাবে শক্ত তারা এটি ভালোভাবে এই সময়টুকু পার করতে পেরেছে। হ্যাঁ, আচ্ছা, একটি উদাহরণ দিই। CNN-এ দেখবেন ক্রিস কোমো, সে এই মুহূর্তে এফেক্টে, সে প্রতিদিন শো করছে, তার চোখ মুখ লাল, তার জ্বর আসছে, শরীর ব্যথা, তাও সে আসছে শো করার জন্য প্রতিদিন রাতে 1 ঘন্টার জন্য। কতটুকু মানসিক শক্তি থাকলে মানুষ এটি করতে পারে, এইটি একটি জ্বলন্ত উদাহরণ। আশরাফুল আলম টুটু লিখেছেন, শ্বাসকষ্ট শুরু হওয়ার আগ পর্যন্ত বাসায় থাকতে হয়, কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে গেলে তো রোগ শেষ পর্যায়ে চলে যায়, তখন হাসপাতালে যাওয়া দুরূহ হয়ে যায়। ধরুন আপনি শ্বাসকষ্ট হয়নি, আপনি হাসপাতালে গেলেন, কি করবে ডাক্তার সাহেবরা আপনাকে বলুন? তাদের হাতে কি কোনো অস্ত্র আছে আপনাকে আগে থেকেই ভালো না? তার চেয়ে বরঞ্চ আপনি নিজের বাসায় থেকে লক্ষণ ভেদে চিকিৎসা করুন। শ্বাসকষ্ট হলে যে একেবারে শেষ পর্যায়ে তাও তো নয়। অনেক শ্বাসকষ্টওয়ালা রোগী হাসপাতালে গিয়ে অন্য একটি রোগ নিয়ে বাসায় এসেছে। আবার দেখা গিয়েছে মানুষ বলছে শ্বাসকষ্ট, হাসপাতালে গিয়ে চেক করার পর বলে কিছুই হয়নি, তখন সেই মানুষটি আবার হাসতে হাসতে বাসায় চলে আসলো। তো শ্বাসকষ্ট কোথায় ছিল বলুন? তখন এই সময়টুকু আপনি আপনার একজন পরিবারের সদস্য নিয়ে হাসপাতালে গেলেন, আপনি অসুস্থ, পরিবারের লোকটি হাসপাতাল থেকে অসুস্থতা নিয়ে আসলো, কোথায় গেলেন? কি হবে তাহলে বলুন? হাসপাতালে কি চিকিৎসা আছে এটির? নাই। তো আসলে কতটুকু কোনটি শ্বাসকষ্ট সেইটি বুঝতে হবে আমাদের সবার আগে। খুব সুন্দর প্রশ্ন করেছেন যদিও ভাই। কোনো লক্ষণ ছাড়া পজিটিভ হচ্ছে কিভাবে ভাই? হ্যাঁ, অনেক মানুষ অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার, লক্ষণ নেই কিন্তু রোগটি নিয়ে ঘুরছেন, এটি অনেক মানুষ আছে। স্যার, আপনি কি মনে করেন রাস্তায় হাঁটাহাঁটি করা যাবে? করা যাবে। আমি প্রেফার করব মাস্ক, গ্লাভস পরে খুব আর্লি মর্নিংয়ে হাঁটবেন, যখন রাস্তায় কেউ নাই। অযাচিতভাবে অপ্রয়োজনে হাঁটা চলা করা যাবে না। স্যার, পরিবার নিয়ে নিউ ইয়র্কে কি গাড়ি নিয়ে ঘুরতে যাবে? সুন্দর প্রশ্ন। মানে দরজা জানলা বন্ধ করে ঘুরে এলে কি ক্ষতি হবে? আমার মনের কথাটি বলেছেন। পরিবার নিয়ে যদি যান, আমি তো বলি আমি একটু হার্ড লাইনার। বাড়ির ভিতরেও তো আমরা যে একজন এক একটি জায়গায় কোয়ারেন্টাইনে থাকার কথা এই কয়েকটি সপ্তাহ। আপনি তো জানেন না আপনাদের মধ্যে কে ক্যারি করছেন। সামাজিক দূরত্ব কিন্তু শুধুমাত্র বাহির হলেই হবে তা নয়, বাড়ির ভেতরও একটু সন্দেহের চোখে একটু চলতে হবে। তাই হ্যাঁ, আমার বাড়িতেও আমার 2 ছেলে, তারা আমার সামনেই আসে না গত 1 মাস। আমি খুব মানে প্রাউডভাবেই বলছি যে তারা স্বশিক্ষিত এই ব্যাপারে। তো ঠিক সেম জিনিস, আপনার যদি গাড়ি নিয়ে ঘুরতে মনে হয়, আপনি গাড়িটি নিয়ে বের হন, চক্কর দিয়ে বাড়িতে চলে আসুন, কোথাও নামবেন না। গাড়িতে ঢোকার আগে হ্যান্ডেলটি পরিষ্কার করে নেবেন, ওয়াইপ করে নেবেন, ভেতরে ঢুকে এনিওয়ে আপনি আপনার প্রোটেকশন নিতে হবে। একটি গাড়িতে 4 জন ফ্যামিলি মেম্বার ঘোরাঘুরি করছেন, সেখানে কিন্তু 6 ফিট ডিস্টেন্স হচ্ছে না। কখনোই বলা হচ্ছে না যে 6 ফিট ডিস্টেন্স বাড়ি থেকে বেরোলে। বাড়ির ভেতরও যতটুকু সম্ভব করা উচিত। পরিস্থিতি খুব খারাপ। লুৎফুন খানম, আমার বড় ভাই, বয়স 56, গত সপ্তাহ ধরে গলা ব্যথা কিন্তু সর্দি জ্বর। আচ্ছা, তাফাজ্জল স্যার, 5 নাম্বার পয়েন্ট যদি 1 পয়েন্টে রাখলে খুশি হতাম, ধন্যবাদ।
হ্যাঁ, আমি বিশ্বাস করি আপনার পয়েন্টটি খুবই জরুরি। 5 নাম্বার পয়েন্টটি 1 নাম্বারে রাখলে হবে কি, বাকি 4টি পয়েন্ট মানুষ বিশ্বাস করবে না। মানুষ বলবে আমি আমার বিধাতায় বিশ্বাস করি, আমি আমার আল্লাহতে বিশ্বাস করি, উনি আমাকে রক্ষা করবেন, বাকি কিছু লাগবে না। এইরকম একটি মেসেজ আমি বিজ্ঞানী হিসেবে দিতে চাইনি। হ্যাঁ, আর সেইটি দিলে হয়তো দেখা যাবে যে মানুষ ওইটির উপর ভরসা করে বাসায় বসে আছে, এটি ঠিক নয় হয়তো। তো আপনি, হ্যাঁ, খাবার দিয়ে দাও। দিয়ে দাও খাবার, হ্যাঁ। আচ্ছা, তারপর বাতাসের মাধ্যমে কি ছড়ায়? হ্যাঁ, এটি নিয়ে অনেক স্টাডি হচ্ছে, বলা হচ্ছে যে বাতাসে এটি বেশ কিছুক্ষণ বাঁচতে পারে। শিশু খাদ্য না বয়স্ক খাদ্য? দুটেই না? আচ্ছা, দিয়ে দাও, কোনো প্রশ্ন নাই। স্যার আপনি কি বলেন, বিষয়টি একটু পরিষ্কার করেন। একবার হলে কি করোনা আরেকবার হয়? দুই একটি স্টাডিতে অল্প কয়েকটি ঘটনা চায়নাতে এইটি দেখা দিয়েছে যে একই মানুষ দুবার ইনফেক্টেড হয়েছে। এখন এটি কি রিল্যাপস কিনা, অর্থাৎ আগের ইনফেকশন থেকে এটি হয়েছে কিনা সেটি শিওর না। আবার একদল বিজ্ঞানী বলছে আগের যে ইনফেকশন ছিল সেটি প্রমাণিত কিনা সেটি নিয়েও আমার প্রশ্ন আছে। তাই এখনো পর্যন্ত এটি শতাংশ হিসেবে বললে এই 1.5 কোটি মানুষ ইনফেক্টেড হয়েছে, সেইটির মধ্যে এইটি পড়বে বলে আমার মনে হয় না। আসুন পজিটিভ থাকি, এখনো পর্যন্ত একবার হলে বারবার হচ্ছে না। ওনাদেরকে বললো বাচ্চা কাচ্চা নিয়ে যেন বের না হয়। হ্যাঁ, ঠিক আছে, আয়সা বললেই হবে, আমরা খাওয়া দিয়ে দিব। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, ওসমান বলেছেন মানুষের ত্বকে কত সময় থাকে? 6 থেকে 8 ঘন্টা। খুব খারাপ অবস্থা কি না? যুক্তরাষ্ট্রের অবস্থা এখন বেশ খানিকটা স্তুতি। অ্যাটলিস্ট নিউ ইয়র্কে আমি মনে করছি যে আমরা প্লেটোতে ঢুকে গিয়েছি, প্রথম পর্বে ঢুকে গিয়েছি। তো অনেক প্রশ্নের উত্তর দিলাম, অনেক লম্বা সময় হয়ে গেল। আশা করছি ভালো লেগেছে। আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, এই মুহূর্তে এতটা নার্ভাস হওয়া যাবে না। এই যে 5টি পয়েন্ট বললাম, প্লিজ 5টি পয়েন্ট মুখস্থ রাখুন, নিজেরা বলুন নিজেদেরকে কিভাবে পরিবারকে রক্ষা করবেন। আর সবচেয়ে শেষ কথা, মেহেরবানি করে এই মুহূর্তটিতে বাহির হবেন না। প্রয়োজন বলেন আর অপ্রয়োজন বলেন, বাহির হওয়া যাবে না। কিভাবে ঘরের মধ্যে নিজেকে আটকে রাখবেন সেটি হচ্ছে এখনকার মেসেজ। দেখুন, বাংলাদেশে ভেন্টিলেটর কিন্তু তেমন নেই, তাই পরিস্থিতি যদি এর থেকে খারাপ হয় আমরা কিন্তু সইতে পারবো না। এটি একটি বড় মেসেজ। আমরা সবাই যারা ভাবছি নিজেরা ভালো হয়ে নিজেদের হবে না, তারাই ভুলটি করছেন। এটি করা যাবে না। আর আমি 2-1 দিনের মধ্যে একটি পর্ব নিয়ে আসব যে আপনার পাশের যিনি বুয়া, যিনি ড্রাইভার, যিনি কাজের লোক, যিনি সিকিউরিটি, আপনাদের আশেপাশে যারা আছে তাদের প্রোটেকশনের ব্যবস্থা করুন, তাদেরকে মাস্ক দিন। আপনি নিজে হয়তো হবে না, কিন্তু যিনি আপনার দরজায় খাবারটি নিয়ে গিয়েছেন তিনি একটি মাস্ক ছাড়া আসবেন, তিনি কিন্তু দিয়ে যেতে পারেন। সো তাদের প্রোটেকশনের ব্যবস্থা করুন। তারা কোনো বিপদে আছে কিনা একটু জিজ্ঞাসা করুন। ছোট্ট ছোট্ট জিনিস, আমরা তাহলে অবশ্যই এই বিপদ থেকে রক্ষা পেতে পারবো। আমি ইদানিং একটু কথা বেশি বলি, ক্ষমা প্রার্থী এই জন্য। আশা করছি ভালো লেগেছে। আজ রাতে আমরা একজন মনোবিজ্ঞানীকে নিয়ে লাইভে আসব। শিশুদের জন্য ব্যাপারটি, অনেক শিশুরা এই বিপদের সময় বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে মানসিকভাবে, সেইটি কিভাবে সামাল দিব সেটি নিয়ে আসব। সেই পর্যন্ত সুস্থ থাকুন সবাই, ভালো থাকুন। আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ডাক্তার ফেরদৌস খন্দকার বলছি। শেয়ার দিন।